নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে ট্রেনে করে আমরা এই বেনারস স্টেশন এসে পৌঁছই। স্টেশনে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করে গঙ্গার ধার দিয়ে গঙ্গা দর্শন করে আমরা সামান্য কিছু চাট খেয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের এই দ্বার দর্শন করে হোটেলে ফিরে আসি। পরের দিনের প্ল্যান ছিল আমাদের বেনারসের সাইট সিন করার। সেই নিয়েই থাকবে আমার এই দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক বেনারস ভ্রমণের এই দ্বিতীয় পর্ব। গুড মর্নিং সবাইকে। বারাণসীর একটা রোজ সকালে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে বারাণসীর কিছু সাইট সিন করবো, তার মধ্যে রামনগর ফোর্টটা অবশ্যই থাকবে এবং আরও কিছু থাকবে ক্রমশ প্রকাশ্য। চলুন, আর তার আগে ব্রেকফাস্টে আমরা কী করলাম সেটা একটু বলে দিই। আমরা ব্রেকফাস্ট সেভাবে কিছুই করিনি। কিছু ফ্রুট কেক ছিল যেটা আমরা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, সেটাই খেলাম। আর রাস্তায় যদি আমরা কিছু খাই, কারণ আপনারা জানেন বারাণসীতে খাবারের কোনো কিন্তু অভাব নেই। ফুড সাইড স্টল, রেস্টুরেন্ট, অনেক অপশান এখানে। তাই খাবার নিয়ে কোনো চিন্তা না করে পায়ে বেরিয়ে পড়ুন সকালবেলা লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সর্বদয়া মন্দির। এছাড়াও আজকে আমাদের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা যাব সারনাথ থেকে আমরা যাব রামনগর ফোর্ট, তারপরে সংকটমোচন মন্দির, তুলসী মন্দির এবং আরও অনেক যতগুলো এখানে মন্দির হয় সেগুলো। তো দেখতে থাকুন, আর আমি সবগুলোর ডেসক্রিপশান অল্প করে বলে দেবো যাতে আপনাদের সেই মন্দির বা সেই প্লেসটা সম্বন্ধে একটা সম্যক ধারণা হয়। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি সর্বদয়া মহামন্দির ধামে। এখানেই বলে দিই যে আমি প্রথমে একটু নামটা ভুল করেছিলাম বলতে। এটা হচ্ছে সর্বেদ মহামন্দির ধাম। আমি একটু প্রথমে বলতে ভুল করেছিলাম। মন্দিরটার স্ট্রাকচার কিন্তু খুব অ্যাট্রাকটিভ। মানে কলকাতার যে কোনো পুজো যদি এই স্ট্রাকচারে প্যান্ডেল বানায়, লোকের সমাগম কিন্তু বেশ ভালোই হবে। যাই হোক, প্রচুর লোক এখানে এসছে। খুব বেশি পুরনো মন্দির নয়, একদম নতুন। ভেতরে কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। সবাই দাঁড়িয়ে ভিডিও করছে। মোদিজিও এসেছিলেন এখানে, দেখে গেছেন ওই যে পোস্টার। তো খুব সুন্দর মন্দির। 17ই ডিসেম্বর 2004 সালে এই মন্দিরের শিলান্যাস হয়। আর 18ই ডিসেম্বর মানে প্রায় 19 বছর লাগে এই মন্দির পুরো কমপ্লিট হয় ওপেনিং হতে। ওপেনিং করেন বা দ্বারোদ্ঘাটন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদিজি। যাক, এই লাল কার্পেটের উপর দিয়ে আমরা উঠে যাই উপরে। জানি না ভেতরে ভিডিও করতে দেওয়া হবে কিনা। যাক, ওই যে কাজ এখনো চলছে, পালিশের কাজ এখনো করে যাচ্ছে। সুন্দর প্রিন্টিং এবং দক্ষ হাতের কারুকার্যে মন্দিরটা নির্মিত হয়েছে। বারাণসী শহরের কেন্দ্র থেকে প্রায় 12 কিলোমিটার দূরে উমরাহ এলাকায় এই মন্দিরটি অবস্থিত। 2004 সালে সদ্গুরু আচার্য স্বতন্ত্রদেব এবং সন্তপ্রভার বিজ্ঞাত দেব মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন। এই নির্মাণ কাজে 600 জন শ্রমিক এবং 15 জন প্রকৌশলীর সম্মিলিত প্রচেষ্টা জড়িত আছে। 7 তলা বিশিষ্ট মহামন্দিরের দেওয়ালে সর্বেদের শ্লোক খোদাই করা রয়েছে। মন্দিরটির নামকরণ করা হয়েছে সর্বেদ নামে, যা সদ্গুরু শ্রী সদাফল দেওজি মহারাজের লেখা একটি আধ্যাত্মিক গ্রন্থ, যিনি একজন চিরন্তন যোগী এবং বিহঙ্গম যোগের প্রতিষ্ঠাতা। ইউপিতে আখের খেতি হয় খুব, আর সেই কারণে আখ সব জায়গাতে অ্যাভেলেবেল। ব্রেকফাস্টে কিছুই সেরকম হয়নি, শুধু কেক খেয়েছিলাম। তাই আখের রস থেকে নিজেকে সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। এরপরে আমরা চলে গেছিলাম সারনাথে। বারাণসী থেকে সারনাথের দূরত্ব
13 কিলোমিটার। এখানে যাওয়ার জন্য আপনারা গাড়ি ভাড়া করতে পারেন। বুদ্ধদেব পুণ্যলাভের উদ্দেশ্যে যে 4টি তীর্থস্থানে গমন করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে এই সারনাথ। 5 জন শিষ্যকে ধর্ম প্রচার করার জন্য যে ধর্ম দীক্ষা দিয়েছিলেন সেটাও এই সারনাথে। এই সারনাথ ছাড়া বৌদ্ধদের উল্লেখযোগ্য আরো কয়েকটি উল্লেখযোগ্য ধর্মস্থান হচ্ছে কুশীনগর, বুদ্ধগয়া এবং লুম্বিনী। এই যে আপনারা মন্দিরটা দেখছেন এটা হচ্ছে মূলগন্ধকুটি বিহার, বৌদ্ধদের একটি উল্লেখযোগ্য ধর্মস্থান। সারনাথ বর্তমানে বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান, যেখানে ভারতের বিভিন্ন অঞ্চল এবং বহির্বিশ্ব থেকে পুণ্যার্থীরা আসে। সারনাথে জাপান, শ্রীলঙ্কা, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, মায়ানমার প্রভৃতি জায়গা থেকে মন্দির ও আশ্রম তৈরি করা হয়েছে। শহর থেকে আপনার 15 কিলোমিটার দূর ছোট্ট থেকে গ্রাম, আর ভগবান বুদ্ধর 4টে পবিত্র জায়গার মধ্যে এটা তৃতীয় জায়গা। প্রথম উনার জন্ম হয়েছে লুম্বানি, শক্তি পেয়েছে বুদ্ধগয়া, সারনাথে এসে উনি প্রথম 5টা সাধুকে দীক্ষা দিয়ে ধর্ম শুরু করলেন। চৌথা জায়গা গোরখপুর কুশীনগর, যেখানে দেহ ত্যাগ করেছেন। ইনি হলেন শ্রীলঙ্কার সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর বন্ধু দেওমিত্রা আনাগারিকা ধর্মপাল। ইনি এই মন্দিরটাকে বানিয়েছেন। 72,000 টাকা চাঁদা তুলে 100 বছর আগে 1931 আগের মন্দির ইনি বানিয়েছিল। শ্রীলঙ্কা সম্রাট অশোক যে মন্দির বানিয়েছিল ওটা মুঘলের সময় নষ্ট হয়ে যায়, তো এই সন্ন্যাসী এই মন্দির বানায়। মন্দিরের ভিতরে আপনি দর্শন করতে পারবেন বুদ্ধর একটা সেম স্টোন পাথরের উপরে সোনার পেটিং করা মূর্তি, আর মূর্তিটার পিছনেই বুদ্ধদেবের অস্থি আছে। অস্থিটাকে বছরে 2বার বার করা হয়, বুদ্ধ পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা। 2 লক্ষ লোক আসে অস্থি দেখতে। আর মন্দিরের ভিতরে বুদ্ধর জন্ম থেকে মৃত্যু সব পেন্টিং বানানো, ওনার শরীর ছাড়া বেড়ার জীবন নেওয়া, মেডিটেশন করা, সব জাপানের 2 ভাই 4 বছরে পেন্টিং করেছিল 1932 থেকে 1936। তো এটা সারনাথের মুখ্য মেন মন্দির। মন্দিরে পুজো পাঠ দেখাশোনা সব শ্রীলঙ্কার লোক। আসুন আগে মেন মন্দির দেখুন, তা আগে বলবো। দীক্ষা দিচ্ছে আসন করা দেখুন, ওখানে আছে, যাবেন আপনি ভিতরে। এই দীক্ষা দেওয়ার জায়গা এটা না, কিন্তু দীক্ষা দেওয়ার জায়গা এটা। এদিকে আসুন দেখাই। আগে পাশে থাকে দলাইলামার আশ্রম আছে, তিব্বতী ইউনিভার্সিটি আছে, এখন অনেক বাচ্চারা ভগবান বুদ্ধর কুটির নামে মন্দির বানিয়েছে। আর এই যে সামনে যে আপনি দেখছেন এটা সারনাথের বুদ্ধ স্তূপ। এটা হ্যাঁ পুরো গোল, কোনো গেট, কোনো দরজা, কোনো জানেন এরকমই সম্পূর্ণ সলিড। অথচ বানানো কেন? যোন স্থানে এটা বানানো ওখানে বুদ্ধ বসে প্রথম দীক্ষা দেন, যেখানে পরে রাজা সম্রাট অশোক বুদ্ধ স্তূপ বানান। বুদ্ধ ধর্ম তো 2টো পার্ট আছে, হিনয়ান আর মহায়ান। কিছু লোক স্তূপকে পুজো করে, কিছু লোক মূর্তিকে পুজো করে। তো এই মন্দির আপনি দর্শন করুন, বোধিবৃক্ষ গাছ আরো দেখে নিন, আরো বাইরেগুলো দেখে নিন। তারপর যদি আপনাদের ইচ্ছে হয় তো 25 টাকা করে টিকিট লাগে, ওই বাগানে গিয়ে প্রার্থনা করতে হবে, তো লাস্টে যাবেন। ওটা রাজা সম্রাট অশোক বানিয়েছিলেন। ভিতরে গেট নেই, বাইরে যদি বসতে হয় 1 ঘন্টা 2 ঘন্টা প্রার্থনা। তো আমরা এখান থেকে নমস্কার করি। আর এই হলো অশ্বত্থ গাছ, বোধিবৃক্ষ গাছ। আসল বোধিবৃক্ষ বুদ্ধগয়াতে, যখন গাছের তলায় বুদ্ধদেব শক্তি পেয়েছিল, ওই গাছেরই একটা টুকরো কেটে সম্রাট রাজা অশোকের ছেলে মেয়ে সঙ্ঘমিত্রা মহেন্দ্রা শ্রীলঙ্কায় নিয়ে গেছে। শ্রীলঙ্কার থেকে ওই সন্ন্যাসী নিয়ে এখানে লাগিয়েছে। ওই গাছের তলায় বুদ্ধ 5টা সাধুকে দীক্ষা দিচ্ছে, ওটা মডেল বানিয়েছে। ভিতরে জপতন্ত্র টাচ করবেন, একটা বিরাট ঘন্টা যার আওয়াজ 2.5 থেকে 3 কিলোমিটার যায়। সকাল 4টে সন্ধ্যে 6টা 2 টাইম বাজে। তো আসুন আগে এই মন্দির দেখুন, ওই মন্দির জুতো পরে বাইরে আরো 2-3টে জিনিস দেখাবো। এই সেই গাছের বোধিবৃক্ষের গাছের একটা ডাল এনে এখানে পোতা হয়েছিল, যেটা গাইড বললেন। আর এই হচ্ছে 5 শিষ্যকে গৌতম বুদ্ধ দীক্ষা দিচ্ছেন। মাঝখানে গৌতম বুদ্ধের মূর্তি আর তার চারপাশে তার শিষ্যদের। এই তার 5 শিষ্য। এর পেছনে একটা গৌতম বুদ্ধের খুব সুন্দর মূর্তি রাখা আছে। অনেকেই পরিক্রমা করছেন, আমারও ইচ্ছে হলো একটু পরিক্রমা করি। অনেক গৌতম বুদ্ধের শিষ্যদের
মূর্তি এখানে লেখা আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম। বৌদ্ধ ধর্মে আমরা জানি সবাই যে আমরা প্রদীপ জ্বালিয়ে বৌদ্ধ ধর্মে যারা পুজো করেন তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই যে এখানে প্রদীপ জ্বালিয়ে বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি চান তাহলে এখানে এসে এইভাবে প্রদীপ জ্বালাতে পারেন। এবার আমরা মেন মন্দিরে ঢুকছি। আমরা ঢুকছি এখন জাপানি মন্দিরে। তে তৈরি হওয়া এই মন্দির, আর এই যে সামনে শায়িত বুদ্ধদেবের মন্দির বা মূর্তি, সেটা সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি। এই দুটিকে দুটো ড্রাম আছে, যখন পুজো করা হয় ড্রামগুলো বাজানো হয়। আর এই হচ্ছে বুদ্ধদেবের চন্দন কাঠের মন্দির মূর্তি। এটা মধ্যপ্রদেশে যে সাঁচির মন্দির আছে তার মতো করে বানানো হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তৈরি করছে। তো এটার এখনো ওপেনিং হয়নি, খুব শীঘ্রই ওপেনিং হবে। অনেকগুলো মন্দির দেখার পর, মানে ওই জাপানি প্যাগোডা দেখলাম যেগুলো, বা এখানে সারানাথের যেগুলো দেখলাম মন্দিরটা দেখার পর ব্রেকফাস্টও করি না, যে সেরকম কিছু খাওয়া হয়নি। তো এসছি এই দেশি বাটি চোখা অ্যান্ড ছোলা বাটুরা এই দোকানটায়, খাবো এখন লিট্টি। তো লিট্টি এখন হয়ে গেছে শেষ, তো বানাচ্ছেন দাদা, গরম গরম খাবো আমরা এখন। আর খাবো হচ্ছে আলু পরোটা, ওই সামনে একটা দোকান আছে, ওখান থেকে খাবো আমরা আলু পরোটা। তো চলুন খাওয়ার সময় দেখাবো। এই যে আমাদের লিট্টি চলে এসছে, আর পরোটা এত খিদে পেয়েছিল সব শেষ। এই যে পরোটা সব শেষ হয়ে গেছে, আমরা আবার অর্ডার দিয়েছি, আসলে দেখাচ্ছি।
এই যে পরোটা চলে এসছে, খুব ভালো খেতে পরোটা। আমরা 1 প্লেট অলরেডি খেয়ে নিয়েছি, আবার 1 প্লেট অর্ডার দিয়েছি। তরকারি দিয়ে বলতে কোনো খিদে পেটে আলু পরোটা পেলাম। কোথায় এসছি আমরা? সারনাথের এখানে। ভালো, কিন্তু তরকারিটা ভালো না। তরকারি ছাড়া বাদ বাকিটা পুরোটাই ভালো। সারনাথ যেতে রাস্তার 2 ধারে আপনারা এই ধরনের দোকান অনেক পাবেন, যেখান থেকে সুভেনিয়ার হিসেবে আপনারা নিয়ে আসতে পারেন বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি বা এই ধরনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। দাম যদিও প্রয়োজনের তুলনায় মনে হলো একটু বেশি, কারণ বিদেশি ট্যুরিস্টের আনাগোনা এখানে বেশি, তো তাই এখান থেকে যাই কিনবেন না কেন একটু দরদাম করে নেবেন। সারনাথ থেকে আমরা এই চলে এসেছি রামনগর ফোর্টে। রামনগর ফোর্ট হলো ভারতের বারাণসীর রামনগরে অবস্থিত একটা ফোর্ট। এটা গঙ্গার পূর্ব তীরে তুলসী ঘাটের বিপরীতে অবস্থিত। বেলে পাথরের তৈরি এই স্থাপনাটি 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং নির্মাণ করেছিলেন। দুর্গের বর্তমান রাজা এবং বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং, যিনি বেনারসের মহারাজা নামেও পরিচিত। যদিও 1971 সাল থেকে এই রাজকীয় উপাধি বিলুপ্ত করা হয়েছে। রামনগর ফোর্টের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামে ভারতীয় দর্শনার্থীদের জন্য 75 টাকা টিকিট এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা করে টিকিট ধার্য করা হয়। বাচ্চারা মানে 5 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য 20 টাকা এবং বিদেশি বাচ্চা যারা আসেন তাদের জন্য 100 টাকা করে টিকিট ধার্য করা হয়েছে। রামনগর ফোর্টের ভেতরে আমরা ঢুকে গেছি, কিন্তু ভেতরে কোনো রকম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারছি না। তো ভেতর থেকে দেখে এসে কি দেখলাম সেটা দেখে আপনাদের জানাচ্ছি। রামনগর ফোর্টের ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে তার নাম হচ্ছে সরস্বতী ভবন। এই মিউজিয়ামে ঢুকতে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ে একটি আমেরিকান ভিন্টেজ গাড়ি, এছাড়া বিভিন্ন ধরনের ফিটন গাড়ি, পালকি। অস্ত্রশস্ত্র ভাণ্ডারে যেটা থাকে সেটা হচ্ছে যে তরোয়াল থেকে শুরু করে আধুনিক যুগের বিভিন্ন ধরনের বন্দুক, কামান। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পরিহিত সেই সময়কার রাজাদের জামা কাপড় এবং ব্যবহার করা আসবাবপত্র। আমরা এখন ঢুকছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। ভেতরে একটা বিড়লা মন্দির আছে, সেটাই মেনলি লোকে দেখার জন্য যায়। আমরাও ঢুকছি সেটা দেখার জন্য। আশেপাশে অনেক দোকান আছে বিড়লা মন্দিরে যাওয়ার জন্য, প্রসাদ এবং হ্যান্ডিক্রাফটসের অনেক দোকান। ওই যে মন্দির দেখা যাচ্ছে, চলুন যাওয়া যাক।
তাহলে আজকের সন্ধ্যায় আমরা খাচ্ছি কোল্ড কফি আর ওরিও শেক, খুব ভালো খেতে। মানে এরকম যদি আমাদের কলকাতায় খাওয়া যেত তাহলে আমরা প্রায় প্রত্যেক দিনই যেতাম। আমাদের খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা খুব ভালো খেতে। একটু টেস্ট করে নাও। হেভি খেতে। আমরা এসে পৌঁছেছি তুলসী মানস মন্দিরে। বারাণসীর অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় দর্শনীয় স্থানের মধ্যে এটিও একটি। আমরা সবাই জানি গোস্বামী তুলসীদাসের কারণে আমাদের কাছে রামায়ণ অনেক বেশি বোধগম্য হয়েছিল, কারণ বাল্মীকি রামায়ণ পুরোটাই ছিল সংস্কৃতে লেখা, যেটা সহজ সাধারণ মানুষের জন্য বোধগম্য ছিল না। তুলসীদাসের কারণে আমরা রামায়ণটাকে অনেক সহজ জানতে পারি। এই তুলসী মানস মন্দিরটি উদ্বোধন করেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। মন্দিরটিতে বিরল পাণ্ডুলিপি এবং শিল্পকর্মের সংগ্রহ সহ একটি জাদুঘর রয়েছে। তুলসীদাসের রচনা করা রামায়ণের প্রথম সোপান বালকান্ড এখানে শ্বেত পাথরের মধ্যে খোদিত করা রয়েছে। এখানে প্রত্যেকটা দেওয়ালে চারপাশে এইভাবে রামচরিতমানস, তুলসীদাসের রামায়ণ লিপিবদ্ধ করা রয়েছে। এছাড়া তার বইতে তো আমরা সেই প্রকাশ পেয়েছি রামায়ণের। না আর কিছু হবে না মনে হয়। সেদিন এই তুলসী মানস মন্দির ছাড়াও আমরা গেছিলাম সংকটমোচন হনুমান মন্দির ও দুর্গা মন্দিরে, কিন্তু ভিডিও করতে সেখানে আমরা পারিনি। এরপরে আমরা সেখান থেকে হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সেগুলো নিয়ে আসবো পরের ব্লগে। আমার ভিডিওগুলোকে ভালোবাসার জন্য আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। স্টে টিউন।